পাশে জড়সড় হয়ে বসে আছে তে। তার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। একটু আগে জাঙ্কুকের যতটা ড্রয়িং রুমে সশব্দে পড়ার আওয়াজ শুনেছে সে, লোকটা বাড়ি ফিরেছে। তে আরো গুটিয়ে গেল। হঠাৎই তের ভাবনার মাঝে দরজাটা সশব্দে ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকলো জাঙ্কুক। পরনে তার কালো রঙের শার্ট, কলারের বোতামগুলো খোলা, চুলগুলো মাথার পেছনে এলোমেলো ভাবে ছড়ানো, চোখে সেই পরিচিত রক্তিম চাহনি, মুখটা চিরচেনা গম্ভীর্য। জাঙ্কুক ভেতরে ঢুকতেই মদের গন্ধ আর একটা তীব্র পুরুষালী পারফিউমের গন্ধে ঘরটা ভারী হয়ে উঠলো। তের কাছে এই গন্ধটা শুকলে মনে হয় পেট থেকে নাড়ি ভুড়ি উল্টে চলে আসবে। জাঙ্কুক ঘরে ঢুকে সোজা তের দিকে এগিয়ে এলো। তে বিছানায় বসেছিল। জাঙ্কুককে দেখে সে দাঁড়িয়ে পড়ে। তের পরনে সাদা রঙের সালোয়ার আর জাঙ্কুকের একটা কালো গেঞ্জি পরা। জাঙ্কুক এক টানে তের হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরে দাঁত কটমট করে বলে, এত রাতে কার সাথে চ্যাট করছিস? হ্যাঁ, কার মেসেজ আসছিল ফোনে? আবার তুই খানকির ছেলের সাথে কথা বলছিস, ওই বেগুনের সাথে, তাই না? একটা ভাতার দিয়ে পোষে না ঠিক মতো, আমি কি তোর কামনা মেটাতে পারি না? জাঙ্কুকের জোরে হাত ধরাতে ব্যথায় মুখ লাল হয়ে যাচ্ছে তের। তার সারা শরীর থরথর করে কাঁপছে। অতীতের একটা ভুলের কারণে জাঙ্কুক তাকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে তার শাস্তি। কেউ না জাঙ্কুক, সত্যি বলছি, কেউ না। আমি ওই ছেলের সাথে কথা বলিনি। ভয়ে তের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। ভয়ে ওর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শালা বোকাচোদা, কারে পাইছিস তুই? মিথ্যে বলিস না আমার সামনে। আজকে ওই মাদাচোদের সাথে কথা বলিসনি? জাঙ্কুক এবার রাগে ফুঁসে উঠলো। তের চিবুকটা শক্ত করে নিজের আঙ্গুলে চেপে ধরলো, এত জোরে যে তের মনে হলো হাড্ডিগুলো ভেঙে যাবে। তোর ওই ফালতু বান্ধবীগুলোকে আমি বহুবার ওয়ার্নিং দিয়েছি। চুতমারানিগুলো তোর যতটা খারাপ বানিয়ে ওই বেগুনের গলায় ঝোলানোর চেষ্টায় নেমেছিল, বুঝি না মনে হয়? তুই কি ভেবেছিস আমি বোকা? আমার বউ হয়ে অন্য কারোর সাথে কথা বলবি আর আমি জানবো না? তোর ওই জিভটা আজ টেনে ছিঁড়ে ফেলবো আমি। মিথ্যে বলিস। লাগছে, ছাড়ো আমাকে। আমি মিথ্যে বলছি না জাঙ্কুক। একটা ভুলের শাস্তি আর কতদিন দিবে আমায়? তে যন্ত্রণায় কোকাতে লাগলো, কিন্তু জাঙ্কুকের মনের রাগ তাতে একটুও কমলো না। উল্টো সে তের গেঞ্জিটা এক টানে ছিঁড়ে ফেললো। নিজ ইচ্ছায় পোশাকটা খুলবি নাকি আমি খুলবো? তে এইবার জাঙ্কুকের পা ধরে বসে পড়ে। শরীরের ক্ষত এখনো শুকায়নি, এখন আবার এসব করলে মরেই যাবে। জাঙ্কুক, আল্লাহর দোহাই লাগে, আজকে অন্তত ছেড়ে দাও। আমার শরীর অনেক খারাপ, গত রাতের যন্ত্রণা এখনো যায়নি। জাঙ্কুক থেকে উঠিয়ে তার ঠোঁটে স্লাইড করতে করতে বলল, বেবি, স্বামীর কথা অমান্য করলে শাস্তি পেতে হয়, জানোই তো জান। তুমি কি চাইবে আমি তোমার অতি প্রিয় বান্ধবী আয়ুকে নেক্সট টার্গেট করি? যদি না চাও তাহলে চুপচাপ আমার কথা মতো কাপড় খুলে উল্টো হয়ে টেবিলের উপর ঝুঁকে শুয়ে পড়ো ফার্স্ট। লাস্টের কথাটা জাঙ্কুক এতটাই জোরে বলে যে তের সর্বাঙ্গ কেঁপে ওঠে। ততক্ষণাৎ শরীরের সব বস্ত্র খুলে জাঙ্কুকের সামনে উন্মুক্ত হয়ে যায় সে। শরীরের নীলচে লালচে দাগগুলো স্পষ্ট হয়ে উঠে তের ফর্সা ত্বকে। তের নিতম্ব তখন জাঙ্কুকের সামনে ছিল। তে জানে জাঙ্কুক এখন কি করবে, তার আর সহ্য করা ছাড়া কোনো রাস্তা নেই। জাঙ্কুক তেকে দেখে নিজের শরীরের শার্ট খুলে ফেলে, সাথে সাথে বলিষ্ঠ পিঠানো শরীর দৃশ্যমান হয়ে যায়। জাঙ্কুক আস্তে করে বেড সাইডের ক্যাবিনেট থেকে বড় মাঝারি সাইজের কালো রাবারের স্কেল বের করে সামনে যায় তের কাছে গিয়ে নিজের লিটল অ্যানাকন্ডার সাথে তের নিতম্ব চেপে ধরে, 2-3 বার ঘর্ষণ করে, তারপর ফর্সা ত্বকে একটা আঘাত বসায়। সাথে সাথে তে গমড়ে ওঠে। জাঙ্কুকের এই এক জেদ, তে শুধু ওর, আর কারো দিকে তাকাতেও পারবে না, কারোর সাথে হাসি মুখে কথা বলতে পারবে না। বাহিরে বের হলে ও কার সাথে কথা বলছে, কোন দিকে তাকাচ্ছে, সবকিছুর হিসাব দিতে হয় জাঙ্কুককে। একটু এদিক সেদিক হলে শুরু হয় এই মানসিক আর শারীরিক অত্যাচার। অথচ এই মানুষটাকে কে পাগলের মতো ভালোবাসতো। এক সময় তের ভুলের জন্যই আজকে তে শাস্তি পাচ্ছে। জাঙ্কুক আগে এরকম ছিল না, নিজের ভালোবাসার কাছে ঠকে গিয়ে সাইকোপ্যাথ হয়েছে সে। জাঙ্কুকের এই অতিরিক্ত পজিটিভনেস, এই টক্সিক ভালোবাসা যেন তের শরীরে মিশে গেছে দীর্ঘ 9 মাসে। জাঙ্কুক তের নিতম্বে অনাবরত আঘাত করতে করতে বলে, তোকে না কতবার বলেছি ওই হারামজাদিগুলোর সাথে মিশবি না, কথা শুনিস না কেন তুই? 7 জনকে মারছি, ভাবছি তুই ভালো হবি, কিন্তু তুই এইবারও হলি না।
কথাগুলো বলে আঘাত থামিয়ে তের খোলা পিঠে চুমু বসালো। পরপর অসংখ্য চুমুতে তের ক্ষত স্থানগুলোতে ভরিয়ে দিল। চাঙ্কুকের এক একটা ধাক্কায় তের ভিতরটা ছিঁড়ে যাচ্ছিল। তে টেবিলের উপর একই অবস্থায় পড়ে থেকে স্বামীর অত্যাচার সহ্য করে নিতে শুরু করলো। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তে চোখ বন্ধ করে তার অতীতে ডুব দিল। জাঙ্কুক, আমরা রিলেশনে আছি 2 বছর হলো। ভার্সিটিও শেষ হয়ে যাচ্ছে, চলো বিয়ে করে নিন। জাঙ্কুক তের হাত ধরে হাতের তালুতে চুমু দিয়ে বলে, জান, আমাদের ভার্সিটি শেষ হোক। এখন আমি বেকার, যদি বিয়ে করি কিভাবে তোমার ভরণ পোষণ দিব? আমি আমার বউকে তো বাবার টাকায় খাওয়াবো না, নিজের সামর্থ্য অনুযায়ী খাওয়াতে চাই। আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছি, হয়ে গেলে বিয়ে করে নিব। বিয়ে তোমাকেই করবো জানেমান, চিন্তা নেই। কিন্তু জাঙ্কুকের এমন কথায় তে যেন বিরক্ত হলো। তে হাত ঝামটা মেরে সরিয়ে দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাকো তাহলে, আমি হারিয়ে গেলে ভূতের সাথে বিয়ে কইরো। এই বলে তে রেগে মেগে ক্লাসরুমে চলে যায়। জাঙ্কুক আর তে দুজনেই একই ইউনিভার্সিটির 3rd ইয়ারের স্টুডেন্ট। 2 বছর আগেই দুজনের ভালো লাগা থেকে সম্পর্কে জড়িয়ে পড়ে। যাই হোক, তে ক্লাসরুমে ঢুকতে গিয়ে ভার্সিটির সবার সেকেন্ড ক্রাশ পায় বুকামের সাথে ধাক্কা খায়। তে এমনিতে তার বন্ধু ছাড়া কোনো ছেলেদের সাথে তেমন কথা বলে না, জাঙ্কুকের করা নিষেধ আছে তাই। হঠাৎ বুকাম তেকে দেখে বাঁকা হেসে বলে, সরি তে, আসলে খেয়াল করিনি আমি, সরি। ইটস ওকে বলে তে যেতে নিবে, তখনই বুকাম আবার বলে ওঠে, তে তোমাকে টেক্সট দিয়েছিলাম আমি একটা কারণে, কিছু মনে করো না, অন্য কিছু না, একটা নোটের জন্য। আমাকে একটু দিও, ফোনে বলবনি। তেও আর না করতে পারে না। হ্যাঁ বোধক মাথা নাড়ায়। বুগাম চোখের ইশারায় তের বন্ধু বান্ধবীদের চোখ টিপ দেয়। লিসা, জেনি, আয়ু, কাই সবাই বাঁকা হাসে। কিছুক্ষণ বাদে জাঙ্কুক এসে তের পাশে বসে আর খুব কষ্টে তের রাগ ভাঙায়। রাতেতে অনলাইনে আড্ডা গ্রুপে আসার পর তের বন্ধুরা তের কান ভরতে শুরু করে চাঙ্কুকের বিরুদ্ধে। তেও একটা ভুল করে বসলো, চাঙ্কুকের অজান্তেই বুগামের সাথে চ্যাট করতে শুরু করলো। এইভাবেই 3 মাস কেটে যায় আর তারা অনেকটাই ক্লোজ হয়। বুগামের উদ্দেশ্য ছিল তেকে যে কোনো উপায়ে হোক একবার বেডে নেওয়ার, কিন্তু জাঙ্কুকের জন্য পারেনি। এমনই একদিন শুক্রবার ছিল। তে তার সব বন্ধুদের মিথ্যা বলে বুগামের সাথে ঘুরতে আসে পার্কে। সেখানে জাঙ্কুক ও তার বন্ধু সুগা, জিহুক, মিঙ্গিউ, ইউনোর সাথে গিয়েছিল। কিন্তু জাঙ্কুক জানে না তে যেখানে এসেছে। তারা সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ইউনোর চোখ গেল তের উপরে। তে আর বুগামকে এত কাছে দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ে আর জাঙ্কুককে ইশারা করে দেখায়। জাঙ্কুক এই দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। রাগে তার শরীর রিরি করছে। জাঙ্কুক ততক্ষণাৎ যেই বুগামের কলার চেপে ধরে আর মারতে শুরু করে। তে নিজেকে সামলাতে না পেরে জাঙ্কুককে সজোরে থাপ্পড় বসিয়ে বলে, তোর মতো ছেলের সাথে আজ এই মুহূর্তে সব সম্পর্ক শেষ করলাম, ব্রেকআপ। আমি বুগামকে বিয়ে করব। জাঙ্কুক তের এমন কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। জাঙ্কুক তখন কিছু বলেনি, শুধু ঘাড় কাত করে তেকে শান্ত দৃষ্টিতে দেখে গিয়েছিল। সেদিনের পর তে জাঙ্কুককে টানা 1 সপ্তাহ ভার্সিটিতে দেখেনি। হঠাৎ 8 দিনের মাথায় ভার্সিটির রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক জাঙ্কুক তেকে বিয়ে করে। তারপর শুরু হয় তের উপর জাঙ্কুকের বেপরোয়া পাগলামি, যা তেকে দীর্ঘ 9 মাস ধরে সহ্য করে আসতে হচ্ছে। তেও সব মেনে নিয়েছে, তার ভুল ছিল, সে পরিস্থিতির শিকার ছিল। বন্ধু বান্ধবরাই কালসাপ ছিল, তাদের কথা জালে পড়েই তো জাঙ্কুককে তে ঠকিয়েছিল। তে অতীতের স্মৃতি মনে করে 2 ফোঁটা চোখের পানি ফেললো। হঠাৎ জাঙ্কুক দাঁড়ানো অবস্থায় ইন থামিয়ে তেকে সোজা কোলে উঠিয়ে বড় অ্যানাকোন্ডা তের ফর্সা উরুর মধ্যে ইন করে করতে শুরু করে। এক হাত দিয়ে তের চুল ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে গভীরভাবে চুমু দিতে শুরু করে। এইভাবেই টানা আধা ঘন্টা করে তেকে বিছানায় শুইয়ে দিয়ে বলে, তুমি শুধু আমার তে, বুঝলে? তুমি মরে গেলেও আমারই থাকবে। অন্য কেউ তোমাকে ছুলে আমি ওই হাত কেটে দিব, যেভাবে তোর বন্ধুদের টুকরা টুকরা করেছিলাম। জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে তের কানের কাছে ফিসফিস করে বলল কথাটা। তে চোখ বন্ধ করে শুধু জাঙ্কুকের বুক জড়িয়ে ধরলো। তের চোখের পানি জাঙ্কুকের বুক ভিজিয়ে দিচ্ছিল। জাঙ্কুক তখন তের চুলে আঙ্গুল ডুবিয়ে ওর মাথাটা নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরলো। তারপর কোমর নাড়িয়ে আবারও ইন করতে শুরু করলো। রাত যত গভীর হচ্ছে, ঘরের ভেতরে 2 মানবীর পাগলাটে ভালোবাসার নেশা বেড়েই যাচ্ছে। পরদিন সকালের রোদ তের চোখে পড়তেই ওর সারা শরীর ব্যথায় টনটন করে উঠলো। কাল রাতের সেই হিংস্র ঝড়ের চিহ্ন রয়ে গেছে ওর চিবুকে, গলায়, প্রত্যেক শরীরের অংশ জুড়ে।
আলগোছে উঠে বসলো তে। রুমের দরজার ভেতর থেকে লক করা। পাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। ওর একটা হাত তের কোমর জড়িয়ে শক্ত করে ধরে আছে, যেন ঘুমের মধ্যেও তেকে হারানোর ভয়ে কাবু হয়ে আছে। তে একটু নড়াচড়া করতে জাঙ্কুকের চোখ খুলে গেল। ঘুমের সেই নেশা কেটে গেলেও চোখের গভীরের নেশা পজিটিভনেস একটুও কমেনি। কোথায় যাও জান? জাঙ্কুকের গলার স্বরটা ঘুম থেকে ওঠার কারণে আরো বেশি ভারী আর গম্ভীর শোনালো তের কাছে। বাথরুমে যাব। জাঙ্কুক ছাড়ো একটু। তে ভয়ে ভয়ে কথাটা বলল। ঘরে অ্যাটাচ বাথরুম আছে, বাইরে যাওয়ার শখ কেন তোমার? ফালতু নাটক করিও না তো আমার সাথে, ঠান্ডা গলায় বলল জাঙ্কুক। কিন্তু কাল রাতের কথা মনে পড়তেই বিরক্ত হয়ে হাত ছেড়ে দিল। বাথরুম থেকে ফিরেতে দেখলো জাঙ্কুক বিছানায় উঠে বসে সিগারেট ধরাচ্ছে। ঘরের টেবিলে আগের রাতের সেই মদের বোতলটা পড়ে আছে। জাঙ্কুক ধোঁয়া ছাড়তে ছাড়তে তের দিকে তাকিয়ে বলল, আজ ইউনিভার্সিটি নিয়ে যাব না, ঘরে থাকবে। আমি বাইরে যাচ্ছি, ফেরার সময় গিফট নিয়ে আসবো। তে মাথা নিচু করে রইল। ও জানে প্রতিবাদ করলে পরিস্থিতি আরো খারাপ হবে। জাঙ্কুক মানুষটা এমন যে নিজের জেদ পূরণের জন্য ও যে কোনো কিছু করতে পারে। জাঙ্কুকের এই পাগলামির শুরুটা অবশ্য একদিনে হয়নি, আস্তে আস্তে তার ভুলের কারণেই হয়েছে। দুপুরবেলা জাঙ্কুক বেরিয়ে যাওয়ার পর তে ড্রয়িং রুমে এসে বসলো। কাজের লোক খাবার দিয়ে গেছে, কিন্তু তের গলা দিয়ে একটা খাবারও নামছে না। ও জানতো জাঙ্কুক ফেরার আগে ঘরটা পরিষ্কার না করলে নরক নেমে আসবে। তা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে ঘর বিছানা পরিষ্কার করতে শুরু করলো তে। ঠিক সন্ধ্যা 7টায় গাড়ির হর্ন শোনা গেল। জাঙ্কুক ফিরেছে। দরজা খোলার সাথে সাথে জাঙ্কুক সোজাসুজি তের কাছে গিয়ে ফোনটা ছিনিয়ে নিল। ফার্স্ট পাসওয়ার্ড খুলে গ্যালারি আর চ্যাট বক্স চেক করতে শুরু করলো। বলেছিলাম না আজকে একটা ফালতু ছেলের মেসেজ যেন না দেখি। এই হারামজাদা রনি তোকে কেন স্ট্যাটাসে রিপ্লাই দিল? জাঙ্কুক চেঁচিয়ে উঠলো। ও ও তো এমনি একটা রিয়েক্ট দিয়েছে জাঙ্কুক, আমি তো কোনো রিপ্লাই দেইনি, ও তো তোমারই বন্ধু। তে কাঁপতে কাঁপতে বলল কথাটা। চুপ, মিথ্যে কথা বলবি না আমার সামনে, শালি বেশরম মেয়ে, আমার চোখে ধুলো দিতে চাস আবার? বলেই পরপর তের গালে 4টা থাপ্পড় বসিয়ে দিল। তারপর চুলের মুঠি ধরে হিসিয়ে বলে উঠল, জান গিফট নিয়ে আসছি, দেখবি না? বলেই ফোন থেকে ভিডিও বের করে তের সামনে ধরে, যেখানে দেখা যাচ্ছে জাঙ্কুক বুকামকে উল্টো ঝুলিয়ে কোপাচ্ছে, আরেকদিকে আয়ুর চোখ খুবলে তুলে নিচ্ছে। তে দেখে চোখ বন্ধ করে ফুপিয়ে উঠে। কেমন দিলাম জান? আরো মানুষের প্রাণ যাবে তুমি যদি নিজের বলি বন্ধ না করো তো। তে এইবার জোরে কান্না করে দেয় আর বলে উঠে, জাঙ্কুক আমার ভুল হয়েছে, আমি শতবার ক্ষমা চেয়েছি তোমার কাছে, তাও ক্ষমা কেন করছো না? মানুষ মাত্রই তো ভুল হয়, আর মানুষ মেরো না প্লিজ। আয়ুকে কেন মারলে তুমি? ও কি ক্ষতি করেছিল? ক্ষতি ক্ষতি তো একটাই করেছে, তোমার সাথে কথা বলে। আমি তো তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার বুকের মধ্যে অসম্ভব ব্যথা হয়। অন্য কেউ তোমার সাথে হেসে হেসে কথা বললে তাও সহ্য হয় না আমার। তুমি শুধু আমার হয়ে থাকবে, আমার সাথে কথা বলবে, বুঝেছো? তে জাঙ্কুকের কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কান্নাকাটি বন্ধ করো জান, এই দৃশ্য মনে থাকলে আর কথা বলিও না কারোর সাথে। এখন পানিশমেন্ট টাইম, হাত দাও। তে কিছু বলল না, 2 হাত সামনে এগিয়ে দিল। জাঙ্কুক বিনা বাক্যে হ্যান্ডকাপ লাগিয়ে তেকে নিচে বসিয়ে দিল। তারপর নিজের প্যান্টের জিপ খুলে লিটল মেম্বারটা তের মুখের সামনে তুলে ধরলো। তে চোখ বন্ধ করে নিজের কাজ শুরু করলো। প্রায় 20 মিনিট পর তেকে উঠিয়ে কোলে বসিয়ে ইন হয়ে গেল জাঙ্কুক। জোরে জোরে ইন হচ্ছে আর তের নিতম্বতে ঘন ঘন থাপ্পড় দিচ্ছে, গতি বাড়াতে বলছে। জাঙ্কুক এই খাতে তের কোমর এমন ভাবে চেপে ধরে রেখেছিল যে হাড়গোড়গুলো যেন কলার মতো ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। জাঙ্কুক শরীর নাড়াতে নাড়াতে ফিসফিস করে বলল, তোমার ওই শরীরটা, ওই মুখটা, সবকিছুর উপর শুধু আমার জন্মগত অধিকার আছে জান। অন্য কোনো কুত্তা যদি তোকে একটুও চোখে দেখে, আমি ওর চোখ তুলে নেব, কথা পরিষ্কার। তে চোখের পানি মুছতে মুছতে ফিসফিস করে বলল, হ্যাঁ আমি শুধু তোমার। জাঙ্কুক ছাড়ো এবার। জাঙ্কুক তখন নিজের রাগ ভুলে তেকে কোলে তুলে সোজা বেডে নিয়ে গেল। বিছানায় আশ্রে ফেলার মতো করে ফেলে তের উপর ঝাঁপিয়ে পড়ল। আবার প্রথম থেকে বেপরোয়া আলিঙ্গন শুরু করলো। তুমি আমার একমাত্র ড্রাগ তে।
জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে তের ঠোঁটে নিজের দাঁতের কামড় বসিয়ে দিল। ঘরের হলুদ আলোর নিচে দুই শরীর আর মনের এই ধ্বংসাত্মক খেলা চলতে লাগলো ভোর রাত পর্যন্ত। এভাবেই আরো দিন এগিয়ে যায়। একদিনকে জাঙ্কুকের কাছ থেকে অনুমতি নিয়ে শপিং করতে মরে যায়, কিন্তু জাঙ্কুক তাকে কোনো মতে একা ছাড়বে না, তাই সেও যায় তের সাথে। শপিং করার সময় জাঙ্কুকের একটা ইম্পর্টেন্ট কল আসে, তাই সে কথা বলার জন্য একটু সাইডে যায়। তে সেটা খেয়াল করে। এর মধ্যে হঠাৎই তের কারোর সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা জামাগুলো পড়ে যায়। তে সামনে ফিরতেই দেখে তার সামনে লিসার বয়ফ্রেন্ড জিনু দাঁড়িয়ে আছে। জিনু তেকে দেখে বলে, আরে তে, তুমি কেমন আছো? কতদিন পর দেখা হলো। আর তোমার হাজবেন্ডের কি খবর? এই বলে জিনু নিচে পড়ে থাকা কাপড়গুলো তুলতে যাবে, তখনই তেও জামাগুলো তুলতে যায়। আর ভুলবশত জিনুর হাত তের হাতের সঙ্গে স্পর্শ হয়। তে তাড়াতাড়ি হাত ছড়িয়ে ফেলে, উঠে দাঁড়ায়। জিনু কাপড়গুলো তুলে তের কাছে দেয়। তে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা ভালো আছি। আচ্ছা তে, তোমাকে এমন দেখাচ্ছে কেন বলো তো? তুমি কি কোনো কারণে ভয়ে আছো? তুমি আগের থেকে কেমন যেন পাল্টে গেছো। কি হয়েছে তে, আমাকে বলতে পারো, আমি হেল্প করব। এতক্ষণ ধরে জাঙ্কুক দূরে দাঁড়িয়ে এই সবকিছু দেখছিল। ছেলেটা তের হাত স্পর্শ করেছে, তার উপর দুজনে কতটা ক্লোজে দাঁড়িয়ে কথা বলছে। রাগে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়, হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। তে কিছু একটা বলতে যাবে, তার আগে জাঙ্কুক সেখানে চলে আসে আর তেকে কিছু বলতে না দিয়ে তার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। জিনও কিছু বুঝতে না পেরে সেখানে বোকার মতো দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে রেখে তেকে টেনে গাড়ি থেকে নামায়। তারপর টানতে টানতে রুমে নিয়ে গিয়ে তেকে এক প্রকার ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তারপর তের কাছে গিয়ে ওর চুলের মুঠে ধরে খুব জোরে একটা থাপ্পড় দেয় তের গালে। তে ব্যথায় কুকিয়ে ওঠে, মনে হচ্ছে এক্ষুনি গালের চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসবে। তোর সাহস কি করে হলো অন্য কোনো পুরুষকে স্পর্শ করার? আমি কি চাই তুই কিছুটা বুঝিস না? আমাকে রাগিয়ে কি শান্তি পাস তুই? তুই কোন সাহসে ওই ছেলেটার সাথে কথা বললি? তোকে আমি বলিনি আমি ছাড়া কারোর সঙ্গে কথা না বলতে? তবুও শুনলি না কেন? এর শাস্তি তো তোকে পেতেই হবে, জান। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে উঠে পড়ে, তারপর রুমে তালা লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে কাজের লোকদের বলে দেয় যাতে কেউ তের রুমের আশেপাশেও না যায়, এমনকি তের খাওয়া দাওয়া বন্ধ। তে ওভাবেই পড়ে মুখে হাত গুজে কান্না করছে। তার আর এই জীবন ভালো লাগছে না, এই জীবন তার কাছে অভিশাপ মনে হচ্ছে। না আর না, অনেক হয়েছে, আমি এইভাবে বাঁচতে পারবো না। আমি মরে গেলেই হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পাবো। রোজ রোজ এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। রাত 12টার সময় জাঙ্কুক বাড়িতে ফিরে তের রুমের চাবি দিয়ে তালা খুলে সে ভেতরে প্রবেশ করে। আর ঘরে ঢুকতেই জাঙ্কুক একটা ঝটকা খায়। তের নিথর দেহটা মাটিতে পড়ে আছে, তার হাত থেকে রক্ত গড়িয়ে মেঝে ভিজে যাচ্ছে। জাঙ্কুকের দৃশ্য দেখে থমকে যায়। সে দ্রুতই তের কাছে আসে, তেকে কোলে নিয়ে সে পাগলের মতো ছুটতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে হসপিটালে নিয়ে আসে। তের সেন্স নেই। ডক্টররা তের এই অবস্থা দেখে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে। ডক্টররা তেকে নিয়ে যাওয়ার পর জাঙ্কুক ধপ করে মেঝেতে বসে পড়ে। তের যদি কিছু হয়, সে যদি তেকে হারিয়ে ফেলে, তখন কি হবে? তার মস্তিষ্ক এলোমেলো লাগছে। তে যদি তাকে ছেড়ে চলে যায়, সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। এক মুহূর্তের জন্য তেকে হারানোর ভয়ে কাবু হয়ে গেল জাঙ্কুক। কিন্তু কিন্তু সে কি করবে? তার তে অন্য কোনো ছেলের সাথে কথা বললে, হাসাহাসি করলে তার যে একদমই সহ্য হয় না। সে আজ নিজের কারণে তার তেকে হারিয়ে ফেলতে চলেছে। জাঙ্কুকের মরে যেতে ইচ্ছে করছে। জাঙ্কুক করিডোরের এক কোণে বসে রইল। কিছুক্ষণ পর একজন ডক্টর এসে জাঙ্কুককে জানায় তের জ্ঞান ফিরেছে, সে এখন ঠিক আছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তে জ্ঞান হারিয়ে ফেলেছিল। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে ছুটে তের কাছে যায়। তে বেডে শুয়ে আছে। জাঙ্কুক ভেতরে প্রবেশ করতেই তে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। জাঙ্কুক কিছু বলে না, সে ধীর পায়ে তের কাছে যায়। তে, তুমি তুমি ঠিক আছো? কেন জানি তের কথা বলতে ইচ্ছে করছে না। কালকের থাপ্পড়ের দাগটা এখনো তার গালে স্পষ্ট। তে ধীরে ধীরে বলে, কেন জাঙ্কুক, আমি ঠিক আছি কিনা তা জেনে তুমি কি করবে? তুমি তো এটাই চাইতে, তাই না? আর কিছু বলতে পারে না তে। হঠাৎই তার মনে হচ্ছে সে এক্ষুনি বমি করে দিবে। সে তার হাত দিয়ে মুখ চেপে ধরে।
তের এমন অবস্থা দেখে জাঙ্কুক তাড়াতাড়ি ডক্টরকে ডাকে। ডক্টর এসে চেক আপ করে জানতে পারে তে প্রেগনেন্ট। এই কথা শোনার পর জাঙ্কুক যেন সেখানে জমে যায়। তের উপর এতদিনের রাগ ক্ষোভ সব যেন এক নিমিষেই উধাও হয়ে যায়। তার বদলে জাঙ্কুকের মুখে ফুটে ওঠে বিজয়ীর হাসি। তে অনেক বেশি অবাক হয় আর সাথে ভয়ও পায়। জাঙ্কুকের কাছে তার নিজের জীবনেরই তো কোনো নিশ্চয়তা নেই, তার উপর সে এখন প্রেগনেন্ট। তে যেন আরো বেশি কান্না পেল তার অনাগত সন্তানের কথা ভেবে। কিন্তু তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয় আর চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তের পুরো মুখ। জান, আজকে আমি অনেক অনেক বেশি খুশি। এত তাড়াতাড়ি যে এমন খবর পাবো তা আমি কখনো ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ জান। জাঙ্কুকের এমন কাণ্ডে তে বিষম খেলো। জাঙ্কুকের সাথে বিয়ের পর এই প্রথম সে জাঙ্কুককে এত খুশি দেখলো। জাঙ্কুক সময় নষ্ট না করে তেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ায়। রাতের বাতাস তার শরীর স্পর্শ করতে তে কেঁপে ওঠে। এখন রাত 1টারও উপরে। হসপিটাল থেকে আসার পর জাঙ্কুকের ব্যবহারগুলো তের কাছে অন্যরকম মনে হচ্ছে। বাবা হওয়ার কথা শুনে ছেলেটার মুখের অভিব্যক্তি যেন পুরোপুরি পাল্টে গেছে। তে আনমনে এসবই ভাবছিল। তখনই পেছন থেকে তাকে জড়িয়ে ধরে জাঙ্কুক। জাঙ্কুকের পরনে শুধু একটি ঢিলেঢালা প্যান্ট, সুঠাম দেহটা উন্মুক্ত। জাঙ্কুকের এভাবে জড়িয়ে ধরায় তে ভরকালো। কাপা কাপা গলায় ভয় নিয়ে সে বলে, কি কি করছো জাঙ্কুক, ছাড়ো। তে, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? কি জিনিস জাঙ্কুক? তে, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তোমার সাথে এতদিন যা যা করেছি তার জন্য সরি তে। আজকের পর থেকে আমি আর কখনো তোমার গায়ে হাত তুলবো না, তোমায় বকবো না। কথা দিচ্ছি জান, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? জাঙ্কুকের কথা শুনে তে কান্না করে দেয়। পেছনে ঘুরে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। তে মনে করে জাঙ্কুক হয়তো বা সত্যি বলছে, সে আর তাকে কষ্ট দিবে না, আর কোনো নিরীহ মানুষকে মারবে না। তাই সে মনে মনে অনেক খুশি হয় জাঙ্কুকের এই পরিবর্তন দেখে। জাঙ্কুক খুশিতে গদগদ হয়ে তেকে কোলে করে বেডে নিয়ে যায়। আর আবারও শুরু হয় তাদের ভালোবাসার পাগলামি। কিন্তু এইবার জাঙ্কুকের ভালোবাসাগুলো তের কাছে আগের মতো যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল না। জাঙ্কুক এবার তেকে পরম আবেশে নিজের করে নেয়। দেখতে দেখতে দুজনেই ভালোবাসার জগতে হারিয়ে যায়। সকালবেলা তের ঘুম ভাঙতে সে দেখে জাঙ্কুক রুমে নেই। ঘড়িতে দেখে 10টা বেজে গেছে। তে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে, তারপর সোফায় বসে টিভি দেখতে লাগে। তখনই বাইরের দরজা দিয়ে ভেতরে ঢুকে জাঙ্কুক। তার পরনে একটা কালো শার্ট আর প্যান্ট। শার্টের অনেক জায়গায় রক্তের মতো কিছু একটা লেগে আছে। জাঙ্কুক তেকে দেখে মুচকি হেসে উপরে চলে যায়। তে জাঙ্কুককে দেখে অনেকটা অবাক হয়। এই মানুষ আবার কোথায় গিয়েছিল? তখনই টিভিতে নিউজ রিপোর্টার বলে, কালকে রাত 3টার সময় জিনু নামক একজন বিজনেসম্যানকে কেউ একজন নির্মমভাবে হত্যা করে তার বাড়ির সামনে ফেলে গেছে। হত্যা করার পর তার ডান হাত কেটে দেওয়া হয়েছে, সাথে তার মুখ বিশ্রীভাবে পড়ে ফেলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত খুনির কোনো খোঁজ পাওয়া যায়নি। নিউজটা দেখা মাত্রই তে হা হয়ে যায়, কারণ টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে লিসা তার বয়ফ্রেন্ড মৃত জিনুর পাশে বসে কান্না করছে। তের আর বুঝতে বাকি থাকে না যে কাজটা কার। তে দ্রুত উপরে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক তখন শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে। তে রুমে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলে, জাঙ্কুক, ওই খুনটা কে করেছে? তের প্রশ্নে জাঙ্কুকের মুখের অভিব্যক্তি বদলায় না। সে আগের মতোই তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলে, কোন খুনটা জান? নাটক করবে না, আমি জানি ওই খুনটা তুমিই করেছো। কেন মারলে ওকে? তুমি না বলেছো এসব আর করবে না? জাঙ্কুক তের কোনো কথা না শুনে তেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তের ভেজা চুলে মুখ গুজে বলে, আমার অনেক ক্লান্ত লাগছে তে, এসব আজে বাজে প্রশ্ন করে বিরক্ত করো না তো। জাঙ্কুক তেকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় আর তের উপর উঠে পড়ে। জাঙ্কুক, না, আমি মাত্রই গোসল করলাম। তো কি হয়েছে সোনা, আরো একবার করলে সমস্যা কি? এবার দুজনে একসাথে শাওয়ার নেব। এই বলে জাঙ্কুক তের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে, আবারও শুরু করে দেয়। তেও আর বাধা দেয় না, কারণ সে জানে জাঙ্কুক তার কোনো কথা শুনবে না।